আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কয়েকদিন ধরেই বাংলাদেশ কেন্দ্রিক বেশ কিছু সামরিক উত্তেজনা দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সাথে একটা প্রতিবেশী রাজ্যের সীমান্ত জুড়ে সেই প্রতিবেশী দেশের যে উত্তেজনা, যে সামরিক প্রস্তুতি, তাতে এই কথাটা উঠছে। সেটি আরো বেশি চেগিয়ে উঠেছে এই রিসেন্টলি ভারত যে একটি মিসাইল টেস্ট করেছে, যেটা তারা ছুড়েছে ভারতের বুক থেকে, যেটা যে বঙ্গোপসাগরে পড়েছে এবং যাবার পথে, যেটা আগেই বলেছি, মাদারীপুর, ফরিদপুর এবং সাতক্ষীরার উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো এই যে একটা প্রতিবেশী দেশের সীমান্ত বরাবর যুদ্ধের প্রস্তুতি, শ্বাস শ্বাস রব, তো ন্যাচারালি একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা অনুযায়ী কতক্ষণ টিকে থাকতে পারবে। কারণ আমাদের একদিকে ভারত আর একদিকে মিয়ানমার, এবং যদি আপনি তাদের সামরিক সক্ষমতা তুলনা করেন বিশ্বের কনটেক্সটে, ভারতের সামরিক শক্তি হলো বিশ্বে 4 নম্বর, পাকিস্তান 12 নম্বর, বাংলাদেশের অবস্থান 35 নম্বর, মিয়ানমারের অবস্থান 37 নম্বর, আর 1 নম্বরে আছেন আমেরিকা, 2 নম্বরে আছে রাশিয়া। তো এই জায়গায় মানে বাংলাদেশ আক্রান্ত হলে কি হবে? যদিও আপনাদের মনে আছে যে গত বছর এই 5ই আগস্টের পর রাওয়ার কিছু আর্মি অফিসার রাস্তায় তাদের কিছু ভিডিও ক্লিপ দেখেছিলাম, তাতে একজন বলেছিল যে আমরা 4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বা কলকাতা দখল করে ফেলবো। আমি অবশ্য বুঝেছি যে ওই দিন তিনি একটু বেশি মদ খেয়ে ফেলছিলেন আর কি। মদ না গিললে এইটা বলা যায় না। এই রাওয়ার কথা যখন আসলো তখন ছোট্ট একটা ঘটনা বলি। যেদিন ভারত এই মিসাইলটা টেস্ট করতেছিল, সেই সময় রাওয়ায় একটা ছোট্ট পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছিল, এবং তখন হঠাৎ রাওয়ায় খবর আসে যে ভারতের মিসাইল বাংলাদেশের আকাশে দেখা গেছে, এবং বিশ্বাস করেন সেই পুনর্মিলনী সেইখানে স্টপ, সবগুলো রাওয়া ছেড়ে পালাই গেছে। এই হলো আমাদের প্রাক্তন রাওয়া, যারা 4 দিনে কলকাতা দখল করে। যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হলো যে আজকে আমার হঠাৎ মনে হলো যে আমি যারা সামরিক বাহিনীতে কাজ করছে, আর্মি, এয়ারফোর্স, ওদের সাথে একটু কথা বলি। আমার তো মানে হিউজ কানেকশন। আমার এত পরিচিত, যে ছেলেটা এই লাস্ট লং কোর্স থেকে বের হয়েছে, দেখা যাবে ওখানে আমার পরিচিত আছে। এটা আমার স্পেশাল কোনো কৃতিত্ব না, ইটস বিকজ অফ আমি এমন একটা কলেজে পড়েছি, সেখান থেকে আর্মিতে হিউজ রিক্রুটমেন্ট হয়। সো আই হ্যাভ এ গুড কানেকশন দেয়ার। তো আজকে এয়ারফোর্সের একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমাদের আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে নাকি, এরকম যদি মিসাইল অ্যাটাক হয় তাহলে আমরা কি ঠেকাই দিতে পারবো কিনা। তো সে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল যে ভাই, সত্যি একটা কথা বলি। বলেন। আমি আবার আজকে করছি কি, আমার রেগুলার নাম্বার থেকে ফোন করি না, আজকে আমি একটা অন্য নাম্বার থেকে ফোন করছি, একটা হোয়াটসঅ্যাপের ডিফারেন্ট নাম্বার। সো ওইটা আবার অস্ট্রেলিয়ান নাম্বার না। সো ওইটা প্রথমে বুঝতে পারে নাই যে এটা হাসনাত ভাই বলতেছে। তো যাই হোক, সে বলল যে ভাই, 2-3টা মিসাইল আসলে আমাদের উপরে পড়া উচিত। আমি বললাম এটা কি কও? একটা মিসাইল, এইসব মিসাইলের যে রেঞ্জ, এটা পড়লে তো একেবারে সেই জায়গাটা ছারখার হয়ে যাবে। বললো না ভাই, অকৃতজ্ঞ জাতির উপরে 2-1টা মিসাইল পড়াটা খুব জরুরি। এতদিন শুনছি, মুস্তাকের কথা শুনছি, মীর জাফরের কথা শুনছি, এখন আমরা দেখতে পারতেছি যে মীর জাফর কেমন হয়, মুস্তাক কেমন হয়। যে মানুষটা, যে সরকার এই প্রতিরক্ষা বাহিনীকে এত ডেভেলপ করলো, কি ছিল আমাদের, ইভেন খাওয়াটা, আমাদের খাওয়ায় আমিষ যোগ করছে এই শেখ হাসিনা। এবং যখন তার কাছে আমরা যা চেয়েছি, আর্মি, নেভি, এয়ারফোর্স, তিনি চেষ্টা করেছেন। এবং আজকে যদি তিনি ক্ষমতায় থাকতেন, যেভাবে চারিদিকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে দেখতেন, তিনি ঠিকই একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম সামহাও ম্যানেজ করে ফেলতেন, যেভাবেই হোক। তো সেই অকৃতজ্ঞ জাতির উপরে অভিশাপ হিসেবে অন্তত 2-3টা মিসাইল এসে পড়া উচিত। আমি কিন্তু খুব অবাক হলাম যে একজন সার্ভিং অফিসার এইভাবে চিন্তা করতেছে। বলে ভাই, এখন চুপচাপ থাকি, চাকরিটা যেন করে যেতে পারি, দোয়া করেন। চাকরি ভালো ভালো যেন রিটায়ারমেন্ট করতে পারি যখন সময় হবে। এখন ভাই কোনো কথাও বলি নাই, আপনি ফোন করছেন বলে কথা বললাম। এখন কেউ কিছু
যদি ইনফরমেশন দেয় বলে আমি শুধু বলি ও আচ্ছা তাই, এর বাইরে ভালো মন্দ কোনো কিছু বলি না। এবং এটা ও আচ্ছা তাই এটা নাকি এখন আর্মিতে খুব পপুলার, মানে এই আর্মি নেভি এয়ার ফোর্সে, যে অধিকাংশ লোকই আসলে খুব কমেন্ট টমেন্ট করে না, কে কোন পক্ষের কি হয়ে যায় কথা শুনলেই বলে ও আচ্ছা তাই। যে আমি আমি ওর কথাগুলো কিন্তু একেবারে ফেলে দেবার মতো না। তো এরপরে আমি ফোন করলাম আর্মির একটা ছোট ভাই, ও ব্রিগেডিয়ার। তো ওকে বললাম যে কিরে ব্যস্ত নাকি? বলে কেন ভাই ব্যস্ত, এমনি তো চাকরি করি। বললাম না, একটা যুদ্ধের একটা প্রস্তুতির ব্যাপার আছে না, চারিদিকে যেভাবে যুদ্ধ যুদ্ধ ভাব। হ্যাঁ, তো ইউ মাস্ট বি বিজি, তোমরা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব তোমাদের। বলে ভাই মস্করা করেন? আমি বললাম, না মস্করা করি না। তো কি অবস্থা এরকম যুদ্ধ টুদ্ধ বাঁধলে ভারত যেভাবে সীমান্ত বরাবর সীমানা এলাকায় যেভাবে শ্বাস শ্বাস ড্রপ যেভাবে প্রিপারেশন নিচ্ছে তাতে কি হবে? বলে ভাই আর কি বলবো, আমরা তো যুদ্ধ বাঁধলে তো আমাদের যুদ্ধ করতেই হবে, আমাদের তো ডিউটি এইটা। তবে আমি আমার একজন বড় সিনিয়র অফিসার মেজর জেনারেলকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আমাদের প্রিপারেশন কেমন যুদ্ধ টুদ্ধ বাঁধলে। তো মেজর জেনারেল নাকি তাকে বলছে আই আন্ডারস্ট্যান্ড তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি নিশ্চয়ই বলতে চাচ্ছ যদি ইন্ডিয়া আমাদের অ্যাটাক করে আমরা কি করব। তো ব্রিগেডিয়ার জেনারেলটা চুপ করে আছে। মেজর জেনারেল বলছে হ্যাঁ আমরা এই বিষয়টা আলাপ করছিলাম আমাদের আর্মি চিফের সাথে। ওয়াকার স্যার বলছে যে যদি কখনো আমাদের ইন্ডিয়া অ্যাটাক করে, পাকিস্তান এবং আমেরিকা আমাদের প্রোটেকশন দিবে, তারা আমাদের হেল্প করবে। এই কথাটা মেজর জেনারেলকে বলছে আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকার খান, সে আবার বলছে আমার সেই ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেলকে। আমি শোনার পরে আমি একদম হয়ে গেছি। মানে এরপরে তো আসলে আর আলোচনা চালায় যাওয়ার মতো কিছু নাই। মানে ৭ সমুদ্র ১৩ নদী, কত হাজার কিলোমিটার দূরে থাকে আমেরিকা, সেইখান থেকে সে বাংলাদেশকে প্রোটেক্ট করবে। আর পাকিস্তান তো ইন্ডিয়ারও ওপারে থাকে, মানে আকাশ পথ বন্ধ করে দিলে তাদের এয়ার মুভমেন্ট বন্ধ হয়ে যাবে টুয়ার্ডস বাংলাদেশ। আর নৌপথে আসবে, সেখানে তো আরো প্লেয়ার আছে। সপ্তম নৌবহর যেমন ৭১ সালে বাংলাদেশে আসতে পারেনি, সেখানে রাশিয়া প্রসিড করেছিল। তো এই ইকুয়েশন গুলো তো এখনো আছে। তো এখন কোন হিসেবে আমাদের আর্মি চিফ মনে করেন যে যুদ্ধ বাঁধলে বা আমেরিকা এবং পাকিস্তান প্রোটেকশন দিবে? এটা সম্ভব? ইভেন মিয়ানমারও যদি আমাদের অ্যাটাক করে, মিয়ানমারের গ্লোবাল র্যাঙ্কিং হলো 37, আমাদের 35, আমাদের চেয়েও তাদের র্যাঙ্কিং নিচে, প্লাস তাদের হলো ইন্টারনাল কনফ্লিক্ট চলতেছে। তারাও যদি আমাদের অ্যাটাক করে তাহলে সেইটাই বা আমরা কেমন করে প্রোটেক্ট করব? আর আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমাদের নাই, আমরা এখনো সেই পুরনো আর্টিলারি স্টাইলে চলি ৭১-এ। যেমন ওই আকাশে কোনো প্লেন বা কিছু দেখা গেলে তখন নিচের থেকে গুলি ছোড়ে, ওই ধরেন 50টা গুলি ছুড়লে একটা যে লাগে সেটা লাগে না। আর আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইজ ভেরি সফিস্টিকেটেড প্রিভেন্টিভ সিস্টেম। তো সেই জায়গায় আমরা বাস করি। তো আর কি বলবো, মানে আমি কোনোভাবেই হিসাব মিলাইতে পারি না যে ওয়াকারের মতো একটা মিডিওকার অফিসার কি করে একটা দেশের সেনাপ্রধান হয়। যাই হোক, এখন তো দুঃখে মাথার চুল ছেঁড়া ছাড়া তো আর কিছু নাই। তো যেটা মানে সব শেষে একটা আরেকটা ছোট্ট ঘটনা বলি। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ইন্ডিয়া যদি অ্যাটাক করে তাহলে আমরা কত ঘন্টা টিকে থাকতে পারবো। তো বলছে ভাই আমরা ৭ ঘন্টার মতো ফাইট ব্যাক করতে পারবো। আমি বললাম ৭ ঘন্টা, ওয়াই নট 6 আওয়ার্স, ওয়াই নট 8 আওয়ার্স? বলে ভাই বাংলাদেশ অ্যাটাক করতে ইন্ডিয়ার ৭ ঘন্টা সময় লাগবে বাংলাদেশে আসতে। এই ৭ ঘন্টাই যা রক্ষা, ওরা আসার পরে তো আর এখানে প্রিভেনশনের কিছু নাই। যাই হোক, আমি বিষয়টাকে হালকা হিসেবে নিতে চাই না, এবং আমি দিনের শেষে বাংলাদেশী, আমার দেশকে কেউ আক্রমণ করুক, কারো কাছে আমি ছোট হই, এটা আমি চাই না। কিন্তু এই ওয়াকার, এই ইনুস, এই রাজাকারের গোষ্ঠী, এই পাকিস্তানের পাচাটা দালালগুলা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে আমরা। এবং এর থেকে মঙ্গলের জন্য যে চেষ্টাগুলো করা হচ্ছে সেই চেষ্টাগুলো যত দ্রুত সফল হবে আমি আশা করি বাংলাদেশ তত দ্রুত বেঁচে যাবে।
বেঁচে যাবেন আপনারা, আমরা সবাই, বাংলার মানুষেরা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। 2013 সালের 5 মে রাতে যে হেফাজতের তাণ্ডব চলেছিল, সেখানে তারেক রহমানের সরকার অনেক খুনের প্রমাণ পেয়েছে। তাদের যে আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, সে জানিয়েছে, আজকের পত্রিকায় গুলোতে খবর বেরিয়েছে যে 21শে জুলাই তারা আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা এই অভিযোগ দায়ের করবে। মজার বিষয় কি জানেন, তারা যাদেরকে অভিযুক্ত করতে যাচ্ছে তার মধ্যে মহিউদ্দিন খান আলমগীরের নাম আছে। মহিউদ্দিন খান আলমগীর ছিলেন তখন ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী। যারা ভেতরের খবর জানে তারা জানে যে সবার আগে ওই দিন ভয়ে মহিউদ্দিন খান আলমগীর পালিয়েছিল। কোন মহিউদ্দিন খান আলমগীর? যাকে টেনে অনেক কষ্টে জনতার মঞ্চে আনা হয়েছিল 1996 সালে। এই কিছুদিন আগে আমাকে এক ভাই বললেন যে মহিউদ্দিন খান আলমগীর কিন্তু জনতার মঞ্চে আসতে চায় নাই, পরে তো সেই হিরো হয়ে গেছে জনতার মঞ্চে। তাকে জোর করে টেনে আনা হয়েছিল। এবং মহিউদ্দিন খান আলমগীর হলেন জিয়াউর রহমানের খুব ভক্ত। উনি খাল কাটা কর্মসূচির উপর ডক্টরেট প্রাপ্ত। এই মহিউদ্দিন খান আলমগীর আমাদেরকে এক বিশাল তত্ত্ব শুনিয়ে সারা বাংলাদেশে হাসির পাত্র হয়েছিলেন যে রানা প্লাজার পিলার ধরে জামাত বিএনপির কর্মীরা নাড়াচাড়া করাতে ভ্রমণটা ভেঙে পড়েছিল। উনি ওইভাবে বলেন নাই, কথাটা এইভাবে এসছে। আর বাংলাদেশের মানুষ তো কাউকে উন্মাদ বানাতে হলে এগুলো নিয়েই বানায় আর কি। তা একজন ভীরু কাপুরুষ জঙ্গিদের ভয়ে যে আগেই অফিস ছেড়ে পালিয়েছে, তাকেও তারা আর মুক্তি দিচ্ছে না। যা মানে জিনিসটা দুইভাবে দেখা যেতে পারে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমরা যদি দেখি যে কত কাপুরুষ একটা লোক এই মহিউদ্দিন খান আলমগীর, যার ভাতিজানা ভাগনা হলো যে কলিমুল্লাহ, যাকে যে 24 লাল বদর হওয়াতেও ইউনুসের রোশানল থেকে বাঁচতে পারেনি, আবার তারেক রহমানের রোশানল থেকেও বাঁচতে পারেনি। তারেক রহমান নাকি তার চাকরিটাও শেষ করে দিয়েছে। সেই কলিমুল্লাহ যে আবার শাখাওয়াত, ব্রিগেডিয়ার শাখাওয়াতকে পিএইচডি করিয়ে দিয়েছিল, মানে নকল করা পিএইচডি আর কি। যা হোক, এই মহিউদ্দিন খান আলমগীরকে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, নাম একটা ছিল, ঢুকিয়ে দিয়েছে। বোঝেন তাহলে তদন্তের কি অবস্থা। তারা জানেই না যে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন পালিয়ে গিয়েছিল ভয়ে। এই হলো তদন্ত। অর্থাৎ তারেক রহমানের সরকার আওয়ামী লীগের উপর যেই স্টিম রোলার চলতেছে 5 আগস্টের জঙ্গি উত্থানের পর থেকে, সেইটাকে যে তীব্রতর করছে, এটা হলো তার একটা জাজ্জল্যমান প্রমাণ। সত্য কথা হলো 5 মে 2013 সালে কোনো খুনাখুনি হয় নাই ওইখানে। এত ইফিশিয়েন্টলি এই জঙ্গিগুলাকে বের করে দেওয়া হয়েছিল। আমি সবাইকে জঙ্গি বলছি না, অনেক নিরীহ মাদ্রাসার ছাত্র ছিল, কিন্তু এর উদ্যোক্তা তো জঙ্গিরা। সেই দিন রাতে এই অপারেশন ফ্লাশ আউটে কোনো হতাহত হয় নাই। খুন হয়েছে জঙ্গিদের দ্বারা, এবং পুলিশেরও হতে পারে। সেটা হলো পরের দিন সকালে যখন যাত্রা বাড়িতে এই জঙ্গিরা যেই পথে পালায়, ওইখানে রিইনফোর্সড হয়েছিল, জঙ্গিরা এসে খুনাখুনি করেছে। আমরা তো দেখেছি যে যাত্রাবাড়ির ওই এলাকা কিভাবে আওয়ামী লীগ জঙ্গিদের সূতিকাগার হিসাবে গড়ে তুলেছে। এবং যার খেসারত কিন্তু 2024 কিন্তু এই আওয়ামী লীগের সরকার দিল, এবং পুলিশও দিল। সেখানে অনেক পুলিশকে মেরে, যা এগুলো আমরা জানি যে পুলিশ মেরে টাঙ্গিয়ে রাখার মতো অমানবিক কার্যক্রম করেছে। কিন্তু সত্য কথা হলো যে 5 মে 2013 সালে কোনো ধরনের খুনের ঘটনা ঘটে নাই। অর্থাৎ খুন তো না, আপনি যদি একটা সরকারি এইরকম আপনি যদি অপারেশন চালান, যারা দেশকে ধ্বংস করার জন্য সামিল হয়েছে, সেখানে তো খুন মৃত্যু ঘটতেই পারে। সেরকম মৃত্যু কিন্তু ঘটে নাই। এবং পরবর্তীতে অধিকারের আদিলুর রহমান 63 জন বা 62 জন এরকম একটা লিস্টটা আমি দেখেছিলাম, এটার অনেক কিছু দেখেছিলাম, বের করেছিল যে এগুলো নাকি মারা গেছে। পরে দেখা গেছে যে প্রতিটা তালিকার প্রতিটা নাম ছিল ভুয়া। বোঝেন, সেই জায়গায় তারা প্রমাণ পেয়েছে, হ্যাঁ, খুনের ঘটনা প্রমাণ পেয়েছে। শেখ হাসিনাকে
এখন শেখ হাসিনাকে তো দিবেই, সাথে সাথে আরো তখন পুলিশের আইজিপি যারা ছিলেন, র্যাব বা পুলিশের অনেকজনকে দিচ্ছে আর কি, এই মামলায় জড়াচ্ছে। আসলে 5ই মে হেফাজত কাণ্ডে ছিল আমাদের বাংলাদেশের মানে দেশপ্রেমিক আইন শৃঙ্খলা বাহিনীর একটা সাকসেসফুল অপারেশন। সেই অপারেশনটা কিন্তু ওই দিন ব্যর্থ হয়ে যেত। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তখন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ছিল বাংলাদেশের সেরা জঙ্গিগুলোর মধ্যে একটা, ইকবাল করিম ভূঁইয়া। চিন্তা করেন, আওয়ামী লীগ সরকার, ইকবাল করিম ভূঁইয়া, আমরা তো শুধু জেনারেল ওয়াকারের কথা বলি, ইকবাল করিম ভূঁইয়ার মতো একটা চরম জঙ্গিকেও কিন্তু আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী প্রধান করে রেখেছিল। এবং ইকবাল করিম ভূঁইয়া ছিল অনেক বেয়াদব টাইপের একটা লোক, এটা আমি অনেক জায়গায় শুনেছি, প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করত। ইকবাল করিম ভূঁইয়াকে সেদিন শেখ হাসিনা নিযুক্ত না করাতে এই কাজটা সফল হয়েছিল। যদি সেনাবাহিনীকে সেই দিন কাজে দিয়ে দেয়া হতো তাহলে কিন্তু 2024 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো না। কারণ হেফাজতের ওরা যেই ফোর্স নিয়ে ঢাকায় এসেছিল, পুরো উদ্দেশ্যটা কিন্তু ছিল যে বাংলাদেশ দখল করা। এবং সেই জন্য এই ভয়ে কিন্তু মহিউদ্দিন খান আলমগীর এবং সরকারের আরো অনেক মন্ত্রী পালিয়ে গিয়েছিল। তখন কারা জেগেছিল জানেন? শেখ হাসিনা জেগেছিলেন, সৈয়দ আশরাফুল ইসলাম জেগেছিলেন, আর আমাদের পুলিশ কর্মকর্তারা জেগেছিলেন। হ্যাঁ, বিজিবির ভালো ভূমিকা আছে, র্যাবের ভালো ভূমিকা আছে। এই যে প্রতিটা দেশপ্রেমিক সংগঠনকে তারেক রহমানও একই কায়দা চাচ্ছে যে ধ্বংস করে ফেলা। ফলে এই অভিযোগগুলো এরা করছে। তবে আমি মনে করি যে এগুলো তাদেরকে শুধু পৃথিবীর চোখে হেয় করবে। তারেক রহমানের সরকারকে কিভাবে জঙ্গিবাদের উপর তারা নির্ভরশীল, জঙ্গিবাদকে কিভাবে ভয় পায় সেইটা প্রমাণ করছে। দেখেন, তারেক রহমান বলছে যে আমার হাড্ডি যারা ভেঙে দিয়েছে তাদের প্রতি আমি প্রতিশোধ নিতে চাই না, কিন্তু হেফাজতের কাণ্ডে কেউ মারা যায়নি, সেখানে উনি প্রতিশোধ নিচ্ছেন। তার মানে কি? মানে হলো যে বাংলাদেশে জামাত, হেফাজত, স্বাধীনতা বিরোধী যারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তারেক রহমান হয় তাদের কাছে অসহায়, নতুবা ইচ্ছে করে অনেক চালাকি করে তারেক রহমান এগুলো করাচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। 2024 সালের এত বড় আঘাতের পর আওয়ামী লীগ ধ্বংস হয় নাই। আওয়ামী লীগকে গত 2 বছর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে তখন ধ্বংস হয় নাই। এই 2 বছরের 1 মাসের সমান নির্যাতন যদি আওয়ামী লীগ বিএনপিকে করত, ওই 17 বছর 16 বছরে বিএনপির কিন্তু চিহ্ন বাংলাদেশে থাকতো না। তারেক রহমান আজকে বলতে পারতেন না যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। কি দম্ভ! আওয়ামী লীগ কিন্তু সে নির্যাতন করে নাই। এখন তারেক রহমানরা এই ধরনের মিথ্যা বানোয়াট জঙ্গিদের এজেন্ডা বাস্তবায়ন করে স্বাধীনতা বিরোধী 1971 সালের ঘাতক দালালদের পক্ষে কাজ করে তারেক রহমানের সরকার কতদিন টিকে থাকে, এইটা দেখার জন্য কিন্তু আমি ভীষণ আগ্রহের সাথে অপেক্ষা করছি। তারেক রহমানের চীন সফরে চীনা প্রেসিডেন্ট নিজেই চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা CMBEC এর প্রস্তাব দিয়েছে। চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি নিজেই প্রস্তাব দেয়। বিষয়টি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চীনের জন্য বড় প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনকে তাই বিষয়টির ফলোআপে ব্যাপক দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বিরোধী দলীয় নেতার বাসভবন, এমনকি সেনা সদরেও তাকে ছুটতে দেখা যাচ্ছে। কিন্তু চীনা প্রেসিডেন্টের দেয়া প্রস্তাবে মার্কিন প্রশাসনের কড়া আপত্তি আছে। চীন যে করিডোর চেয়েছে তার একটি অংশে বছরখানেক আগে ইউনুসের কাছে জাতিসংঘের মাধ্যমে আমেরিকাও একটি মানবিক করিডোর চেয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, চীনকে করিডোর দিতে হলে আগে আরাকান আর্মির জন্য মানবিক করিডোর দিতে হবে। আবার চীনের জন্য মালাক্কার বিকল্প কোনো পথ আমেরিকা করতে দিতে চায় না। এই 2 করিডোর দিলে বাংলাদেশ হয়ে যেতে পারে মাদকের সবচেয়ে বড় রুট, সাথে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর অভয়ারণ্য। এমন সংকটের আশঙ্কাও আছে বাংলাদেশি বিশেষজ্ঞদের মনে। এর মধ্যে ঢাকার মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের কাছে আকসা ও জিসুমিয়া 2 অস্ত্র চুক্তির অগ্রগতি কত দূর সেটিও জানতে চেয়েছে। প্রশ্ন হলো, এখন বাংলাদেশ সরকার কোন দিকে যাবে?
সরকারের কোষাগারে অর্থের সংকট সেটি মেটাতে চীনের বিনিয়োগ দরকার, আবার ক্ষমতাধর যুক্তরাষ্ট্র এমনিতেই বাণিজ্য চুক্তি দিয়ে হাত পা বেঁধে ফেলেছে। পাশের দেশ ভারত এই করিডোর বিষয়ে কড়া নজর রাখছে বলে জানিয়েছে। তাহলে কি নিকট ভবিষ্যতে বাংলাদেশ নিজে একটি কূটনৈতিক বড় রকমের প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে? চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিএসি হলো চীনের উচ্চভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অধীনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্ত করার একটি পরিকল্পিত উপ আঞ্চলিক করিডোর। 1990-এর দশকের শুরু থেকে এ নিয়ে আলোচনা হচ্ছে। 1999 সালে কুনমিং ইনিশিয়েটিভ, 2013 সালে চীন ও ভারতের যৌথ রাজনৈতিক সম্মতির ভিত্তিতে বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা BCIMEC হিসেবে আনুষ্ঠানিক রূপ লাভ করেছিল। সে সময় চীনের কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয় এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম হয়ে ভারতের কলকাতা বন্দর পর্যন্ত প্রায় 2800 কিলোমিটার দীর্ঘ একটি অর্থনৈতিক করিডোর নির্মাণের বিষয়ে 4 দেশ সম্মত হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রথমবার ক্ষমতা আসার পর এই করিডোরের যাত্রা থেমে যায়। ডোকলাম ও গালওয়ান উপত্যকায় চীন ভারতের সামরিক সংঘাতের ফলে নয়াদিল্লি এই প্রকল্প থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেয়। বাংলাদেশ অংশ কিছু কাজ হয়ে শেষ পর্যন্ত থমকে যায়। সবশেষ তারেক রহমানের চীন সফরে চীন এবার ভারতকে বাদ দিয়ে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিএসি প্রস্তাবটি সামনে নিয়ে এসেছে, যেটিকে আসলে আগের পরিকল্পিত BCIM করিডোরেরই একটি পরিমার্জিত সংস্করণ বলা যায়। গত মাসে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই করিডোরের আনুষ্ঠানিক প্রস্তাব করেন। প্রস্তাবিত এই করিডোরের ভৌগোলিক রুটটি অত্যন্ত সূক্ষ্মভাবে সাজানো হয়েছে। এই রুটের শুরু চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের শিল্প ও বাণিজ্যিক রাজধানী কুনমিং শহর থেকে। রুটটি মিয়ানমারের উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর মুসে হয়ে দেশটির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মান্দালয় শহরে ঢুকবে। মান্দালয় পৌঁছানোর পর এই করিডোরটি দুটি প্রধান শাখায় ভাগ হয়ে যাবে। প্রথম শাখাটি মান্দালয় থেকে দক্ষিণ পশ্চিমে এগিয়ে রাখাইন রাজ্যের কৌশলগত গভীর সমুদ্র বন্দর কিয়াকফিউর সাথে যুক্ত হবে। কিয়াকফিউতে চীন ইতিমধ্যেই গভীর সমুদ্র বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বিশাল বিনিয়োগ করেছে। দ্বিতীয় শাখাটি রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের মধ্য দিয়ে স্থল সীমান্ত পার হয়ে সরাসরি বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরের সাথে সড়ক ও রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হবে। এই করিডোরের আওতায় প্রধান অবকাঠামোগুলোর মধ্যে আছে উচ্চ গতির রেলপথ নির্মাণ, 4 লেনের আন্তঃরাষ্ট্রীয় মহাসড়ক স্থাপন, চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরের আধুনিকায়ন এবং করিডোর রুটের পাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। এই রেল ও সড়ক সংযোগের মাধ্যমে চীনের ইউনান প্রদেশ থেকে পণ্যবাহী ট্রেন ও লরিগুলো মিয়ানমার হয়ে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বন্দরগুলোতে পৌঁছতে পারবে, যা বর্তমানের সমুদ্র পথের তুলনায় পণ্য পরিবহনের সময় প্রায় 2/3 কমে যাবে। প্রশ্ন হলো, এতদিন পরে সে কেন চীনা প্রেসিডেন্ট নতুন মডেলে নিজেদের পুরাতন চাওয়া পূরণের জন্য তারেক রহমানের সরকারকে তাগাদা দিলেন? চীন এই করিডোর কতটা চায় তা বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের কথাতেই পরিষ্কার। তারেক রহমানের সফর শেষে তিনি যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে রাগ ঢাক না রেখেই বলেছেন চীন সরকার এটি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। প্রচলিত আছে শি জিনপিং এর কথা চীনের জন্য বেদবাক্য। তারেক রহমানের সফরের বিষয়টি চীনা প্রধানমন্ত্রী বা অন্য কারোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসেনি, বরং শি জিনপিং সরাসরি এই প্রস্তাব দিয়েছেন। কেন চীনের এত শীর্ষ পর্যায় থেকে এমন প্রস্তাব আসলো যেটি নিয়ে অতীত উদ্যোগ ভেস্তে গেছে? আবার বাংলাদেশ মিয়ানমারের এই অঞ্চল দিয়ে একটি করিডোর জাতিসংঘের মাধ্যমে পর্দার আড়াল থেকে যুক্তরাষ্ট্র যে চেয়েছিল সেটিও চীন জানে, এবং তারা এটাও জানে বাংলাদেশ সেনাবাহিনীর আপত্তিতে করিডোরটি তখন ইউনূস ট্রাম্প প্রশাসনকে উপহার হিসেবে দিতে পারেনি। এটা জানার পরও কেন চীন এমন একটি প্রস্তাব দিয়ে ভূ রাজনীতির জটিল প্যাচের মধ্যে ফেলে দিল? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এর পেছনে দুটি সুনির্দিষ্ট কারণ আছে। এখানে প্রথমটি চীনের সরাসরি স্বার্থের সাথে জড়িত। এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে চীনের সবচেয়ে বড় অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক দুর্বলতা হলো মালাক্কা মহাসংকট।
চীনের আমদানিকৃত অপরিশোধিত খনিজ তেলের প্রায় ৮০% এবং সামগ্রিক আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশ ভারত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগরে ঢুকে খুব সরু মালাক্কা প্রণালী দিয়ে। ইরান যুদ্ধে সুরাহা করতে পারলে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের নজর পড়বে এই মালাক্কা প্রণালীর উপর, এটা চীন জানে। মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর নৌবাহিনী যদি এই মালাক্কা প্রণালী অবরুদ্ধ করে দেয়, তাহলে চীনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে এবং চীনের অর্থনীতি অচল হয়ে পড়বে। 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর চীনের সেই ভয় আরো বাড়িয়েছে। সাবাং বন্দরে ভারতের উপস্থিতি মানে চীনের জন্য মালাক্কাতে ভারতের নজরদারি বাড়ল। বেইজিং অনেক দিন ধরে তাই বিকল্প রুট চাইছে। চীনের কাছে এখন আর সময় নেই, এমন একটা বিকল্প রুট চীনকে তৈরি করতে হবে যেটি সরাসরি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের সাথে চীনের মূল ভূখণ্ডকে যুক্ত করবে। সিএমবিএসি করিডোরটি বাস্তবায়িত হলে চীনকে আর মালাক্কা প্রণালী ব্যবহার করতে হবে না, তখন সরাসরি বঙ্গোপসাগরের উত্তর উপকূলে পৌঁছতে পারবে। এর মাধ্যমে চীনের ইউনিয়ন প্রদেশ সহ পশ্চিমাঞ্চলীয় ল্যান্ডলকড প্রদেশগুলোর উৎপাদিত পণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে পাঠানোর জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করা সম্ভব হবে। সাথে এই করিডোরটি ভারতের চারপাশে চীনের তৈরি মুক্তার মালা, যাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস, সেই কৌশলকে আরো সংহত করবে। মিয়ানমারের কিয়াকফিও গভীর সমুদ্র বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এবং পাকিস্তানের গোয়াদার বন্দরের সাথে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরকে একটি বৃহৎ রেল ও সড়ক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে পারলে ভারত মহাসাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির কৌশলগত আধিপত্য ও নজরদারি ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। দ্বিতীয় যে কারণে চীন এই করিডোরটি চায় সেটি হলো 24-এর 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর চীন দেখছে প্রথমে ইউনূস সরকার, পরে তারেক রহমানের সরকার পুরোপুরি মার্কিন ঘেঁষা। এর মধ্যে বাণিজ্য চুক্তি করে বাংলাদেশে চীনের বিপুল পরিমাণ সামরিক খাতের বাণিজ্যের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রকাশ্যেই বাংলাদেশকে চীন থেকে দূরে থাকতে বলেছেন। এ নিয়ে চীনা রাষ্ট্রদূত জবাব দিয়েছেন। আবার ভারত সরাসরি কিছু না বললেও মোংলা বন্দরে চীনের প্রকল্প, তিস্তা প্রকল্পে বাংলাদেশের চীনকে চাওয়া, এসব কিছুতে যে দিল্লির আপত্তি আছে এমন তথ্য ভারতীয় গণমাধ্যমে ছাপা হয়েছে। মোংলা পোর্টে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য 2015 সালের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতকে জমি দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালে সেই ভারতীয় প্রকল্পটি বাতিল করা হয়। তারেক রহমানের চীন সফরের সময় সেই বাতিলকৃত ভারতীয় জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য একটি চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটি নয়াদিল্লির জন্য একটি বড় ভূরাজনৈতিক ধাক্কা হিসেবে গণ্য হচ্ছে। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের মাধ্যমে আমেরিকা ও ভারত একসাথে 2 দেশকে একটি বার্তা দিতে চায়। কূটনৈতিক কৌশলগত দিক থেকে চীন চায় বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করুক। বাংলাদেশ হয় চীনের বড় মিত্র, না হয় আমেরিকা ও ভারতের। ইউনূসের আমলে মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত আরাকান আর্মিকে সাহায্য করার জন্য জাতিসংঘের মাধ্যমে মার্কিন প্রশাসন বাংলাদেশের কাছে করিডোর চেয়েছিল। তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, এই করিডোর দেওয়ার জোর চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ার ভয়ে সেনাবাহিনীর এই করিডোর দেওয়ার ক্ষেত্রে আপত্তি ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে চীন যে করিডোর চেয়েছে তার একটি অংশ তখন জাতিসংঘের মাধ্যমে চাওয়া হয়েছিল। নাম দেওয়া হয়েছিল মানবিক করিডোর। যে করিডোর জাতিসংঘের হয়ে আমেরিকাকে দেয়নি, সেই করিডোর এখন বড় আকারে চীনকে কিভাবে দিবে সরকার। সূত্রগুলো বলছে চীনের পক্ষ থেকে এই করিডোর চাওয়ার পর মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের শীর্ষ মহলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মিয়ানমারের রেয়ার আর্থ আর প্রাকৃতিক সম্পদগুলো চীন প্রায় একাই ভোগ করছে। এই রেয়ার আর্থ যে কোনো মূল্যে আমেরিকা চায়। জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা দিয়েও কোনো কাজ হয়নি। আমেরিকার বড় হাতিয়ার মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে মানবিক করিডোর দেয়া ছাড়া চীনের প্রস্তাবিত করিডোরের সম্মতি দিলে তাতে মার্কিন প্রশাসনের ঘোর আপত্তি আছে।
অন্যদিকে চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটি নিজেই এই প্রস্তাব দেয় বাংলাদেশের চায়না দূতাবাসের জন্য এখন এই করিডোর প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের সফর শেষে শুধু সংবাদ সম্মেলন করে বসে থাকেননি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিনি এরপর বিষয়টির ফলো আপ জানতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন। রাজনৈতিকভাবে সমর্থন আদায়ের জন্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথেও বৈঠক করেছেন। সবশেষ সেনা সদরের ন্যাশনাল ডিফেন্স কলেজে গিয়ে লেকচারও দিয়েছেন। চীন এখন যে কোনো মূল্যে বাংলাদেশের কাছে এই মানবিক করিডোর চায়। এই করিডোরের সম্মতি অসম্মতির উপর ঝুলে আছে চীন তিস্তা প্রকল্পে সাহায্য করবে কি করবে না সেই সিদ্ধান্ত। কিন্তু চীনকে এই করিডোর দিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত চটে যাবে, এটি বাংলাদেশ সরকার জানে। তার চেয়ে আরো একটি বড় বিপদ আছে, সেটি হলো দেশের নিরাপত্তা সংকট যে দেখা দিতে পারে তা প্রায় সব বিশেষজ্ঞরাই বলে থাকেন। বাংলাদেশের পার্বত্য সীমান্তে এমনিতেই বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয়। গত 1 মাস ধরে সেখানে সেনাবাহিনীর সাথে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এছাড়া মিয়ানমার থেকে টেকনাফ উকিয়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচার হয় ব্যাপকভাবে। এমন পরিস্থিতিতে তারেক রহমান সরকারের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় বোঝা এই চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। প্রশ্ন হলো, বাংলাদেশ কি একই সাথে আমেরিকা ও চীনের চাওয়া মতো আলাদা আলাদাভাবে করিডোর দিবে? বাংলাদেশ সরকারের শীর্ষ মহল অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে চীন দ্রুত সিদ্ধান্ত চায় আর আমেরিকার পরিষ্কার না আছে, কারণ আমেরিকা কখনোই চীনকে মালাক্কার বিকল্প পথ তৈরি করতে দিতে চায় না। আমেরিকার হাতে ঠেকানোর জন্য বড় হাতিয়ার বাণিজ্য চুক্তি আছে, সাথে তাগাদা দিচ্ছে আকসা ও জিসুমিয়া চুক্তি করার জন্য। এই চুক্তি দুটি করে ফেললে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা একেবারে বন্ধ করে দিতে হবে বাংলাদেশকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের আপত্তি অগ্রাহ্য করলেও মার্কিন আপত্তিকে পাশ কাটানো প্রায় অসম্ভব বাংলাদেশের পক্ষে। আবার চীন চায় বিষয়টির দ্রুত সমাধান। এমন জটিল পরিস্থিতিতে করিডোরকে ঘিরে শিগগিরই বড় ধরনের ভূ রাজনৈতিক খেলা শুরু হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। পারবেন। আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় যেই দলটি গঠন করা হলো, সেই দলটি 2024-25 পর্যন্ত মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তারা ভিন্ন ভিন্ন নামে প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন 24-এ ছিল, পরে সেটি ক্ষমতা দখল করার পরে তারা এনসিপিতে রূপ নিল এবং 25 পর্যন্ত মোটামুটি তারা ডাকলে বা তারা মিছিল টিছিল করলে বা লোকজন কিছু ভিড় হতো এবং প্রথম দিকে বেশ ভালোই লোক হতো। আস্তে আস্তে সেই লোকগুলো সটকে পড়লো, পালিয়ে গেল। কেন? এই যে এবার তারা 2 বছর পূর্তি করছে জুলাই পদযাত্রার, সেই সময় দেখা যাচ্ছে যে লোকজন তাদের ডেকেও পাওয়া যাচ্ছে না। সাংবাদিকরা, ফটো সাংবাদিকরা তাদের পছন্দ অনুযায়ী ছবি পর্যন্ত তুলতে পারছেন না। লং শটে কোনো ছবি পাওয়া যাচ্ছে না, কারণ লোক নাই। পটকা ফাটলো সাভারে, তারপরও তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে, সহানুভূতি দেখিয়ে কেউ আসছে না। সামনের সারিতে যারা থাকেন কিংবা মঞ্চে যারা থাকেন তারাই বাকি হচ্ছে, অল্প কিছু মাথা এবং ক্যামেরাম্যান, সাংবাদিকরা। কেন এই পরিস্থিতি হলো, কেন পালালো, জানার চেষ্টা করবো। আমার সঙ্গে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র থেকে রাজনৈতিক বিশ্লেষক প্রকৌশলী জিয়া করিম। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, আপনি শুনলেন ভূমিকাটুকু, আমি প্রায় এক শ্বাসেই ভূমিকাটুকু দিয়ে ফেললাম। আপনার মতো করে আপনি শুরু করুন। কোথায় গেল এনসিপির এত শত শত মানুষ যারা ঝাঁপিয়ে পড়লো একটি সরকারকে উৎখাত করার জন্য? আপনি হয়তো, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। আসলে আমি জিনিসটা এভাবে শুরু করতে চাই। আমি এই মেজর আখতারুজ্জামানের একটা কথা দিয়ে, বাইডেনের টাকায় বিকল্পটা হয়েছে। বাইডেন এখানে আমাদেরকে হায়ার করেছে, বিভিন্ন লোককে হায়ার করেছে, এনজিও হায়ার করেছে, বিভিন্ন রাজনৈতিক দলকে হায়ার করেছে, বিভিন্ন দলের লোকদের হায়ার করেছে, যাকে যেখানে পেয়েছে হায়ার করেছে।
আমলাদের হায়ার করেছে, সেনাবাহিনীকে হায়ার করেছে, অবসরপ্রাপ্তদের হায়ার করেছে, ছাত্রদের হায়ার করেছে, সবকিছু হায়ার করেছে, এটা উনি বলেছেন আনকোট। এবং এটা হচ্ছে ব্যাপার। এখন যখন এই আন্দোলন সংগ্রাম হচ্ছিল, বঙ্গবন্ধু বারবার একই কথা বলতেন, এবং বঙ্গবন্ধুর নামে এই আন্দোলন থেকে শুরু করে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমাদের দাবি যদি ন্যায্য হয় এক সংখ্যায় একজন হলে আমরা মেনে নিব। এই যে বঙ্গবন্ধুর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে যখন আন্দোলন সংগ্রাম হলো, কারণ যারা বাংলাদেশের বাসিন্দা, যারা বাস করে বাংলাদেশে, তারা সবাই চায় একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। যে কারণে বঙ্গবন্ধু, আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম, পাকিস্তানের মূল কারণ ছিল যে আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই। আমরা যারা 90-এর আন্দোলন দেখেছি, 90-এর আন্দোলনে যুক্ত ছিলাম, তারা কিভাবে দেখেছি দেখেন। 90-এর আন্দোলন হয়েছে, আমরা ক্লাসরুমে ফেরত গেছি, তাই তো? কিন্তু এখন কি দেখলাম যে এইটাকে একটা, আবার এই আন্দোলনের পরবর্তীতে তাদের ভিন্ন চেহারা দেখতে পেলাম। কি দেখতে পেলাম? যে যেখান থেকে আমাদের মুক্তিযুদ্ধের সূতিকা ঘর, যেখান থেকে আমাদের ভাষা আন্দোলনের সূতিকা ঘর, যারা আমাদের একটা দেশ উপহার দিল, তাদের মুরাল ভাঙা, বঙ্গবন্ধুর বাসভবন ভাঙা, ওসমান আলীর বাসভবন ভাঙা, বিভিন্ন লোকের, মুক্তিযোদ্ধাদেরকে অপদস্থ করা। সুতরাং এইগুলি যখন মানুষ দেখতে পেল যে না, এইরা আসলে স্বাধীনতার পক্ষের নয়, এরা স্বাধীনতার বিপক্ষে, এবং তারপরে তারা কি করলো, একটা জোট বাঁধলো কাদের সঙ্গে? স্বাধীনতা বিরোধীদের সঙ্গে, যারা 71-এ 30 লক্ষ মানুষকে হত্যা করলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুটলো, তাদের সঙ্গে যে আতাত করলো। সুতরাং তারা আসলে জামাতের একটা সি টিম, এবি পার্টি বি টিম, এরা একটা সি টিম। সুতরাং মানুষ যখন বুঝতে পারছে, তখন মানুষ এইটা থেকে পিছিয়ে যাচ্ছে। এটার কারণ মানুষ দেখছে যে দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, দেশটা আমাদের দেশ আর আমাদের দেশ থাকতে পারতেছে না। আমার এখন মনে হয় যে মাঝে মাঝে বাংলাদেশে যারা থাকে তাদেরকে একটু কংগ্রাচুলেট করি, পিপলস অফ ইস্ট পাকিস্তান। আর সুতরাং তাদের আপনি এর ভিতরে হয়তো দেখেছেন, এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কিন্তু দেখেছেন যে বাংলাদেশের শিলং মন্ত্রী যাকে বলা হয় জি। মন্ত্রী, উনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নিউ ইয়র্কে। সেখানে বলেছেন যে পাকিস্তান যেভাবে তার নিরাপত্তা নিশ্চিত করে, সেইভাবে একইভাবে করবেন। এখন একটা তলাবিহীন রাষ্ট্রকে যদি আর একটা, যে রাষ্ট্রটা এগিয়ে যাচ্ছিল নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে গিয়েছিল, সেই দেশটাকে যদি এই অবস্থায় নিতে চান, তাহলে তো অবশ্যই পাকিস্তানের সঙ্গে হতে হবে, যে তার নিজের মানুষের নিরাপত্তা দিতে পারে না, সে আবার আমাদের দেশের, বাংলাদেশের নিরাপত্তা দেবে। এই হচ্ছে অবস্থা। সুতরাং এই অবস্থা যখন দেখতে পাচ্ছে, মানুষ বুঝতে পারছে, যার জন্য মানুষ বারবার বলছে আমরা আগেই ভালো ছিলাম। দেখেন, এই সরকারের সময় যেটা হয়েছে যে আপনার এই সুইস ব্যাংকে টাকার জমার পরিমাণ বাঙালিদের বেড়েছে, 40-45% বেড়েছে, তাই না? তাহলে চুরি কখন হলো? এই 2 বছরে তার মানে বেশি চুরি হয়েছে। আপনি দেখেছেন বোধহয় মেট্রো রেলের নতুন যে লাইন 2টায় সংযোজন করা হবে, সেখানে ব্যয় দ্বিগুণ পরিমাণ জি। বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই যে আগে যে কথাগুলি বলা হতো, সেইগুলি মানুষ দেখছে যে সেইগুলি আসলে সত্যি না। দেখেন, শেখ হাসিনা যখন ক্ষমতা নিলেন, তখন উনি, বাংলাদেশের জিডিপি ছিল $72 বিলিয়ন, সেইটা এসে দাঁড়ালো $460 বিলিয়ন। সুতরাং এই $460 বিলিয়ন যখন আমাদের, যদি বাজেট দেখেন, বাজেটের একটা অংশ যায় হচ্ছে সরকারি এমপ্লয়ীদের বেতন, তাদের কৃষি খাতে ভর্তুকি, জ্বালানি খাতে ভর্তুকি, আমাদের যে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, মাতৃকালীন ভাতা, এইগুলিতে যায়। সুতরাং এখন সেইটা, তারপরে বাকি যে টাকা থাকে সেটা দিয়ে উন্নয়ন হয়। এখন মানুষ যখন দেখছে যে আমাদের দেশে শেখ হাসিনা মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, ফ্লাইওভার করেছে, 3rd টার্মিনাল করেছে, মাতারবাড়িতে পাওয়ার প্ল্যান্ট করেছে, পায়রাতে করেছে, আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যারা রূপপুরে করেছে, কর্ণফুলী টানেল করেছে, এই সমস্ত উন্নয়ন যখন দেখে, তখন মনে করে যে না, তাহলে তো শেখ হাসিনা চুরি করেনি। আসলেই না,
অঙ্ক তো মিলে না আসলে। তো এখন যেটা দেখতে পাচ্ছে যার জন্য মানুষ তাদের কাছে পিছিয়ে গেছে, মানুষ তাদের কাছে চোখ ফিরিয়ে নিয়েছে। তারা যে বৈষম্য এখন তো এখন তো বৈষম্য আরো বেশি হচ্ছে। দেখেন তাদের এই হাদি মারা গেল, হাদিকে হত্যা করলো জামাত, তার ভাইকে চাকরি দেওয়া হলো কিসের ভিত্তিতে? এমবেসিতে চাকরি দেওয়া হলো বলেন। বিভিন্ন জায়গায় কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এই যে তারা বৈষম্য বলছিল যে বৈষম্য বিরোধী সমাজ গড়বে, তাহলে সেই সমাজ গেল কোথায়? আপনি যদি দেখেন যে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গা তাদের দৌরত্ব, আম রাহাজানি, বাংলাদেশে খুন খারাপি চলছে। পুকুরে লাশ, খালে লাশ, বিলে লাশ, নদীতে লাশ, কয়েকদিন আগে তুরাগে লাশ পাওয়া গেল ৭ জন। এইগুলি মানুষ যখন দেখছে তখন মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষ বলছে না, শেখ হাসিনা ওয়াজ রাইট, এবং যেটা এখন তাদের মুখ থেকে বেরিয়ে আসছে, আপনি জোনায়েদ সাকি বলতো যে সাম্রাজ্যবাদ কথা বলতো, তার ছবি দেখেছেন? সুতরাং এইগুলি মানুষ যখন দেখছে যে এই তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তারা যে জামাতের একটা সিটিম, এটা মানুষ বুঝে গেছে, যার জন্য মানুষ তাদের ডাকে সাড়া দিচ্ছে না। একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হলে ৩ থেকে ৪ মাসের ভিতরে সেনাবাহিনী নামাতে হতে পারে, সেটাকে চিন্তা করেন। জি। আর একটা পাকিস্তান যারা এত মুসলমান হত্যা করেছে, পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনী এত মুসলমান হত্যা করেনি। তারা বাংলাদেশে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, ফিলিস্তিনিতে ১০,০০০ মানুষকে হত্যা করেছে, বেলুচিস্তানে ৫ লক্ষ, ফ্রন্টিয়ারে ৫ লক্ষ, আফগানিস্তানে ৫ লক্ষ, কয়েকদিন আগে আফগানিস্তানে। পৃথিবীর ইতিহাসে এত লোককেও মারে নাই যেটা পাকিস্তান সেনাবাহিনী। তারা, এবং শুধুমাত্র সেইটা না, তারা এই ওসামা বিন লাদেনের মতো একজন সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছিল। এই সন্ত্রাসী ছিল সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং পুলিশের তত্ত্বাবধানে, যিনি জঘন্যতম একটা কাজ করেছেন, মুসলমান নাম দিয়ে আমেরিকার টুইন টাওয়ারে আঘাত এনেছিল। সেই সন্ত্রাসীকেও এই পাকিস্তান আশ্রয় দিয়েছিল, এবং সেই সন্ত্রাসীদের কাছে আমরা যাচ্ছি বাংলাদেশের নিরাপত্তার জন্য। সুতরাং বাংলাদেশ কি আসলে নিরাপদ থাকবে, না একটা অনিরাপদ সড়কে পরিণত হবে, সেইটা দেখেন। আবার যদি দেখেন যে রক্তক্ষয়ী যে কু হয়, এটা আর্মি কেন যুক্ত ছিল সেটাও আমি বলি, যেটা মেজর আখতারুজ্জামান বলছেন। জি। কারণ আপনার মনে থাকার কথা, যখন জিয়াউর রহমান সাহেব মারা যায় তখন সাত্তার ওনার ভাইস প্রেসিডেন্ট ছিল, উনি প্রেসিডেন্ট হন, তাই তো? এবং জি। এএনএম হুদা ওনার ভাইস প্রেসিডেন্ট হন। তারপরে দেখেন এরশাদ ওই অপরাধ দিয়ে তাকে সরায় দিয়ে এরশাদ ক্ষমতায় বসে গেলেন। তারপরে আন্দোলন শুরু হলো যে সামরিক জান্তার বিরুদ্ধে। এখন পাকিস্তানি জার্নালিস্ট বা বুদ্ধিজীবী মহল একটা কথা সবসময় বলে যে আমরা যেটা বাংলাদেশ, তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ কেন এগিয়ে গেল, তার অনেকগুলি মূল কারণ ছিল। তার একটা কারণ হচ্ছে, নাম্বার 1 হচ্ছে যে তারা বাংলাদেশ উইমেন এম্পাওয়ারমেন্ট করতে পেরেছে। ২ নাম্বার ছিল বাংলাদেশ তার যে ধর্ম নিরপেক্ষতা সেটা করতে পেরেছে। ৩ নাম্বার হচ্ছে যে তারা সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে পেরেছিল ৯০ এর পরে। ৪ নাম্বার যেটা বলেছে যে তাদের নেতাদের কমিটমেন্ট, বিশেষ করে শেখ হাসিনার কমিটমেন্ট ছিল যে উনি একজন পাকিস্তানের একজন সিএসপি অফিসার, ওনার ব্যাচমেট বাংলাদেশে ছিল তখন উনি বাংলাদেশে 98-এ আসছিলেন। তখন এসে উনি কল করছেন ওনার ব্যাচমেটকে যে এরকম আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি আমাকে সময় দিবা কিনা। তো এটা ছিল রবিবার অথবা সোমবার। তো বলছে দেখো আমি বৃহস্পতিবারের পর ছাড়া তোমাকে সময় দিতে পারবো না। বলছে কেন? বলছে আমাদের প্ল্যানিং কমিশনের মিটিং হবে এবং স্বয়ং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি মিটিং নিজেই শুরু করেন, নিজে ওইটা প্রিজাইড করেন এবং সভাপতিত্ব করেন, এবং ওইটা কবে নাগাদ শেষ হবে আমরা জানি না, ডেইলি কত ঘন্টা হবে আমরা জানি না। তো উনি দুঃখ করে বলতেছেন পাকিস্তানের ইতিহাসে ইনক্লুডিং ইমরান খান, বলছে এটা এই ঘটনাটা উনি যখন ভিজিট করছে 98, কিন্তু যখন বলতেছে সেটা ইমরান খান যখন ক্ষমতা আসছে তখনকার ঘটনা। বলছে ইনক্লুডিং ইমরান খান বলছে এইরকম কমিটমেন্ট আমরা কারোর কাছ থেকে পাইনি, যে একটা মিটিং এ প্রিজাইড করা তো দূরের কথা, অ্যাটেন্ডই করতো না, প্ল্যানিং। সুতরাং সেই দেশ কিভাবে এগিয়ে যাবে? সুতরাং বাংলাদেশ এই কারণে, আবার এই কষা জাহিদ বলছে যে বেশি দামে গম আমদানি করছি, এটা তো জনগণের সাথে, বেশি দামে কম আমদানি করবেন না কেন? আপনার যদি দেশের কথা চিন্তা করেন, যুক্তরাষ্ট্র কি করে, যেখানে কম পাওয়া যায় সেখান থেকে জিনিস আনে।
সেখান থেকে কম ট্যারিফ দেয় যাতে জনগণের কাছে কম মূল্যে পৌঁছানো যায়, এবং এইখানে আপনার কৃষিক্ষেত্রে ভর্তুকি দেয় যার জন্য আপনার রুটির দাম কম। আপনি ইউরোপের কথা চিন্তা করেন, রুটি, ডিম, চিকেন এই ধরনের জিনিসের দাম কিন্তু খুবই কম, দুধ কম। এগুলোর দাম কারণ হচ্ছে এই ক্ষেত্রে সব সরকারি ভর্তুকি দেয় যাতে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তাদের 3 বেলা খেতে পারে, সেটা দিক মাথায় রেখে। এখন আপনি যদি একটা জিনিস যেটার দাম বাইরে 5 টাকা আছে মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে 5 টাকা, সেটা যদি 10 টাকা দিয়ে কেনেন এবং সেটা ক্যারিং কস্ট যদি আরো 5 টাকা বাড়ে 15 টাকা, তাই মানুষের কাছে কয় টাকা আপনি পৌঁছাবেন সেটা বলেন তো। সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে, যার জন্য দেখেন এর আগেও আমাদের ক্রাইসিস গেছে, প্যান্ডেমিকের মতো একটা বড় ক্রাইসিস গেছে, সেখানে আমাদের কোনো সমস্যা হয়নি। এখন এই যে মানুষ হামে প্রায় 700 সরকারি অনুযায়ী 700 শিশু মারা গেছে, 700 বেশি। 700-র বেশি, এবং বেসরকারি হিসাব অনুযায়ী 1000-এর উপরে। তাহলে এইটা গণহত্যা না? তা এটার বিচার হবে না কেন? তারা যেটা বলছে, মানুষ এইগুলো যখন দেখছে তখন মানুষ এদের কাছ, সরকারের কাছ থেকে এবং এই তথাকথিত বিরোধী দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সুতরাং মানুষ আর তাদের তাদেরকে আর ভালো বলছে না। কিন্তু এই জিনিসটা আমি একটু আপনাকে একটুখানি থামাতে চাই, সেটা হচ্ছে যে এইটা কি এনসিপির এই নেতারা যারা কয়েকজন এমপি টেমপি হয়েছে আর কি, এরা কি এই জিনিসটা বুঝতে পারছে কিনা? তারা তো সংসদে এখনো সেই আগের মতোই কথা বলে, বিভিন্ন ভাবে তারা কথা বলে, বিভিন্ন কিছু, লন্ডনে গিয়ে এই যে কি নাম এমপি হয়েছে এখন, আহ হাসনাত আব্দুল্লাহ, তার সে আবার একটু না কত কিছু ঘটনা ঘটিয়ে টটিয়ে দেশে ফিরলো। তারা এখনো তো হুঙ্কার দিচ্ছে যে তারা আওয়ামী লীগকে জীবনীয় আর দেশে আসতে দিবে না। বিএনপিও তাদের সুরে, এই সালাউদ্দিন সাহেবই বললো আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তো সেই এনসিপি একদম এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে যাবে বা গেল এত তাড়াতাড়ি, সেইটাও তাইলে যে যারা এনসিপি ছেড়ে চলে গেল তারা কোথায় গেল, এইটার আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? তারা কি অন্য কোনো রাজনৈতিক আপনি দলে দেখেন, গেল নাকি তারা নির্লিপ্ত হয়ে গেলেন? আপনার এনসিপির ভেতরে তো প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল, আম, যেসব মেয়েরা যুক্ত ছিল এবং অনেক মেধাবী ছাত্ররাও ছিল, তারা কেন হারিয়ে গেল? হারিয়ে গেল এই কারণে, কারণ এরা দেখলো যে, একটা গ্রুপ দেখলো যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল। আপনার একটা মেয়ের কথা মাঝখানে ওকে জেলে নিয়ে গেছে, ও বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল, ওরাও যুক্ত ছিল, তাই না? যুক্ত ছিল, উমামা যুক্ত ছিল, সব বেরিয়ে গেল, কারণ যখন দেখলো যে এরা আসলে যেটা বলছে সেটা করছে না, এবং তারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যুক্ত এবং আমাদের মুক্তিযুদ্ধের পরে আঘাত হানছে। আসলে দল একটা, এই বাজাদ বলেন, বাজাই বলেন, আর বানপা বলেন, যেটা বাংলায় বললে বাজাদ কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই তো, বাজাদ। তারা কেন বিএনপি বলে আমি জানি না, বাজাদ, সোজা হিসাব বাজাদ। এটা বাজাদ, বাজাই হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী বাজাই, আর বানপা হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি, তাই তো। এরা সব এক। এটা এটা এখানে দুই দল নেই। আপনার মনে থাকার কথা, 90-এর আন্দোলন, 90-এর 3 দলের একটা রূপরেখা ছিল, সেখানে বলা হয়েছিল যে যারা এরশাদের চামচামিগিরি করছে, বিশেষ করে সিএসপি থেকে শুরু করে অন্যান্য, তাদেরকে দলে নেওয়া যাবে না, তাই তো। এবং সেই হিসাবে কেরামত আলী, এম কে আনোয়ার সহ অনেকেই যুক্ত ছিল, এবং তাদেরকে আওয়ামী লীগের কাছে, তারা আওয়ামী লীগের নমিনেশন, আওয়ামী লীগ বললো না তোমাদেরকে আনিব না, কারণ তোমরা স্বৈরাচারের দোষর ছিল। কিন্তু আমরা অন্যদিকে দেখলাম কি, ফ্লিপ সাইডে, যে তারা যখন বিএনপির নমিনেশন, বিএনপি সঙ্গে সঙ্গে লুফে নিল, এবং তার দিকে সমস্ত জামাতের এই জাতীয় পার্টির অনেকেই যোগ দিল। সুতরাং এইটা 1 নাম্বার, এবং জামাতের সহায়তায় তারা ক্ষমতা গঠন করলো। পরবর্তীতে 90 এসে এক ধাপ এগিয়ে গেল, সরি 2001 সালে এক ধাপ এগিয়ে গেল, তখন তারা একসঙ্গে সরকার গঠন করলো। আপনার মনে আছে যে এই 96 থেকে 2000 পর্যন্ত আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে তখন ক্লিনটন বাংলাদেশ সফর করছিল, তাই না? তখন কিন্তু বলছিল যে বাংলাদেশটা গ্যাসের উপরে ভাসছে, গ্যাস রপ্তানি করতে হবে এবং ইন্ডিয়াকে দিতে হবে এবং পৃথিবীর অন্যান্য দেশকে দিতে হবে। তখন শেখ হাসিনা কিন্তু এটা বিরোধিতা করেছে, বারবার এটা বিরোধিতা করেছে, বলছেন না এটা জনগণের সম্পদ, এটা জনগণের অধিকার ফার্স্টে নিশ্চিত করতে হবে,
এবং তারপরে যদি থাকে তাহলে দেওয়া হবে, যার জন্য আওয়ামী লীগের খেসারত দিতে হলো। বেশি ভোট পেয়েও আওয়ামী লীগ পরাজিত হলো, ইঞ্জিনিয়ারিং করা হলো এবং আওয়ামী লীগ হেরে গেল। বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসার পরপরই তারা একটা চুক্তি করলো টাটার সঙ্গে। এই যে মাহমুদুর রহমান, যিনি আমার দেশের সম্পাদক, উনি যে তখন জ্বালানি উপদেষ্টা ছিলেন। জ্বালানি উপদেষ্টা ছিলেন। উনি একটা চুক্তি করলেন 20 বছরে, যেখানে ইন্ডিয়াকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া হবে এবং টাটাকে দেওয়া হবে, টাটা বিনিময়ে কিছু ইনভেস্ট করবে। তখন শেখ হাসিনা আন্দোলনে নামলেন যে না, আগে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, তারপরে এসে আপনি দিবেন। তখন এইটা হেড থেকে হটতে বাধ্য হয়, যে কারণে আওয়ামী লীগকে বাইরে রাখা হচ্ছে। কারণ এই যে জিনিসগুলি এখন চলছে, এই জিনিসগুলো চলতো না। আর তারপরে দেখেন, তারা বারবার একই জিনিস ইয়া করে যে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ এই আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগই বাংলাদেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র দল। আপনি দেখেন, আপনার শেখ হাসিনা বলতেন যে এটা বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি। কেন বলতেন? কারণ সেইটাকে আপনি একটা আবেগ কাজ করে, মায়া কাজ করে, একটা ভালোবাসা কাজ করে, সেটাকে আপনি আগলে ধরতে চান, সেটা প্রসার ঘটাতে চান, তাই তো? সেই ক্ষেত্রে বাংলাদেশ দেখেন, ইন্ডিয়ার সঙ্গে ছিটমহল নিয়ে অনেক সমস্যা ছিল। সেইখান থেকে বাংলাদেশ অনেক বেশি পেয়েছে, যেটা পাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি। তার মানে বাংলাদেশের আয়তন বেড়েছে, ইন্ডিয়ার আয়তন কমে গেছে, যার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন চেঞ্জ করতে হয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার, সমুদ্রের সীমা বিজয়ের জন্য আরো আয়তন বেড়েছে এবং ইন্ডিয়াকে কোর্টে নিছে, মায়ানমারকে কোর্টে নিছে। তাহলে একটা দেশ, একজন মানুষ যিনি দেশের কথা চিন্তা করে বাংলাদেশের ল্যান্ড বাড়াচ্ছে, সমুদ্রের দিকে বাড়াচ্ছে, তাকে আপনি বলবেন দালাল, তাকে বলবেন ভারত, এটা কিভাবে সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। সুতরাং এই যে একটা প্রোপাগান্ডা, এইটি প্রোপাগান্ডা চলছে 54 থেকে ভাই, যদি দেখেন বেসিক্যালি 54 থেকে শুরু হয়েছে। 54-তে যখন যুক্তফ্রন্ট জিতে মুসলিম লীগ হেরে যায়, তাই তো? তখন কিন্তু আপনার শেরে বাংলাকে ভারতের দালাল বলছে। জি 57 সালে যখন কাকমারি সম্মেলন হয়, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সেক্রেটারি হয়, তখন ভাসানী ওই পাকিস্তানের উদ্দেশ্য করে সালাম দিয়ে বলছিল যে তাদের সঙ্গে আর থাকা যাবে না, তারা যেটা করতেছে। তখন ভাসানীকে ভারতের দালাল বলে। 59 সালে সরওয়ার্দী সাহেবকে একই অপরাধে ভারতের দালাল বলছে। 66 সালে এক ধাপ আগায় গেছে। বঙ্গবন্ধু যখন 6 দফা দেয়, 6 দফা দেওয়ার পরে তখন বঙ্গবন্ধুকে ভারতের দালাল এবং বিচ্ছিন্নতাবাদী নেতা বলা হয়। এই হচ্ছে ব্যাপারগুলি। এখন জি আপনি দেশকে, এই যে দেশপ্রেমিক যারা ছিল, ভাসানী থেকে শুরু করে বঙ্গবন্ধু পর্যন্ত সবাইকে ভারতের দালাল বলছে। কারণ হচ্ছে যে এরা আসলে দেশপ্রেমিক। বঙ্গবন্ধু কন্যাকে এই অপরাধে আপনি বলছেন ভারতের দালাল। আপনি কি জানেন যে বাংলাদেশের এই ট্রেড ডেফিসিট এখন কত ভারতের সঙ্গে? এই গত অর্থ বৎসরে কত ট্রেড ডেফিসিট হয়েছে জানেন কি? আপনি দেখেন গুগল করে যে আপনার ট্রেড ডেফিসিট কত হয়েছে এখনকার সরকারের আমলে। আপনি অবাক হবেন যে এই যে যারা বলে ভারতের দালাল বলে, অথচ তাদের আমলে ট্রেড ডেফিসিট সবচেয়ে বেশি। কারণ ভেতর থেকে যে কাজগুলি হচ্ছে সেটা আপনি আমি দেখতে পাচ্ছি না, সাধারণ জনগণ দেখতে পাচ্ছে না। জি আমি একটু আপনাকে একটু শেষ দিকে চলে আসছি। সেটা হচ্ছে যে এই সব কারণ যে আপনি ব্যাখ্যাগুলো দিলেন, এটি অন্ততপক্ষে দর্শক আপনারা সবাই বুঝতে পারছেন যে এই সব কারণেই মূলত একটা মোহে পড়ে যারা এনসিপি তে যোগ দিয়েছিল, যারা একটি সরকারকে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে উৎখাত করেছে, তারা যখন তাদের মোহভঙ্গ হলো, তারা যখন বুঝতে পেরেছেন তারা প্রতারিত হয়েছেন, আস্তে আস্তে এই এনসিপি ছেড়ে তারা অন্যান্য জায়গায় যে যার মতো চলে গেছেন। কিন্তু এনসিপি সেই হাক ঢাক তাদের হম্বিতম্বি তো মোটেই থামছে না। তারা সাভারে যেমন পটকা ফুটালো, কিংবা তারা শেষ পর্যন্ত গোপালগঞ্জে গিয়ে গতবার যে কাণ্ডটি করলো, এবার কেন গোপালগঞ্জেও যেতে পারলো না? আপনি এই কথাটুকু শুনিয়ে একটু শেষ শোনেন, করবো যে গোপালগঞ্জে তারা কেন তারা যায়নি আপনার প্রথমে একটা এলাকায়। নাটক সাজালো, নাটক সাজায় তারা যেটা করতে চাইলো যে দেখাতে চাইলো যে তারা আক্রমণের শিকার একটু হচ্ছে। এগুলি ছোট এটা করে কিন্তু নাটক। বলবেন প্লিজ। হ্যাঁ, এগুলি নাটকের বলছি একটু। শিকার। কিন্তু আমি একটু ওই যে ট্রেড ডেফিসিট বলতেছিলাম, যে আমি এইটা ডেইলি স্টারের 8ই জুন 2026 এইটা বলছে বাংলাদেশের ট্রেড ডেফিসিট ইন্ডিয়া হিট $7.86 বিলিয়ন ফিস্ক্যাল ইয়ার 2025-এ।
আচ্ছা 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 আচ্ছা। তার মানে চিন্তা করেন, হুম, এত ছিল না কিন্তু ট্রেড ডেফিসিট। তারপরে আপনি ইন্ডিয়ার কাছে বিক্রি, ওই যে যেটা বললাম তেল গ্যাস সবই বিক্রি করছেন ইন্ডিয়ার কাছে, এখনো একই করতেছেন পেছন দিয়ে, কিন্তু বলছেন না। আমি যেটা বললাম এটা দর্শক শ্রোতা আপনারা যারা দেখবেন, এটা হচ্ছে ডেইলি স্টারের 8ই জুন 2026-এ এটা তারা রিপোর্টটা করেছে যে বাংলাদেশের ট্রেড ডিপোজিট নিয়ে। সুতরাং এখন দেখেন তারা বিভিন্ন জায়গায় পদযাত্রা করছে। এখন আপনার তো দরকার জনসমর্থন, তাই না? জনসমর্থন ছাড়া কি করবেন? একটা এখন যারা ক্ষমতায় আছে তারা কোনো না কোনোভাবে সরকারি অথবা সামরিক বাহিনীর মদতপুষ্ট হয়ে জন্মগ্রহণ করেছে। বিএনপি কিভাবে হলো? জিয়াউর রহমান সামরিক আইন জারি করলেন, সামরিক শাসক হলেন, জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচন হানা ভোট দিয়ে নির্বাচিত হলেন, তারপরে উনি একটা দল গঠন করলেন। তার মানে সামরিক জান্তার পকেট থেকে বেরো আসলো। জাতীয় পার্টি একইভাবে আসছে। আপনার যদি ইয়ার কথা চিন্তা করেন, এই জামাত ইসলামের কথা, তারা এই পাকিস্তান সামরিক বাহিনীর তাবেদারি করছে, তারাও সামরিক বাহিনীর থেকে বেরিয়ে আসছে। এনসিপি কি হচ্ছে? এনসিপি সামরিক বাহিনী এবং ইনুসের পকেট থেকে বেরিয়ে আসে। সুতরাং এরা এক অভিন্ন। সুতরাং এদের প্রতি মানুষের আস্থা নেই, কারণ মানুষ দেখেছে যে যে দেশের সামরিক শাসন থাকে বা সামরিক বাহিনীর তত্ত্বাবধান, সেই দেশের উন্নয়ন কোনোদিন হয় না। আপনি ভারত ভাগ হলো 47 সালে, তাই না? পাকিস্তান এবং ইন্ডিয়া এই পর্যন্ত কি সামরিক শাসন দেখেছেন? দেখেননি। এবং ইন্ডিয়ার অগ্রগতির কথা চিন্তা করেন, ইন্ডিয়ার হ্যাজ এ ডেমোক্রেসি, এবং তাদের শিক্ষা প্রযুক্তি ক্ষেত্রে তাদের যে অগ্রগতি হয়েছে, এইটা কি পাকিস্তানে হয়েছে? পাকিস্তানে যেখানে তার দেশে ইভেন ফুটবল প্লেয়ার বলেন, ক্রিকেটার যেতে ভয় পায়, যেখানে যেতে চায় না, সেই দেশের কাছে আপনি দ্বারস্থ হচ্ছেন। সেই দেশে আপনার শিক্ষার্থীকে পাঠাতে চাচ্ছেন যে সেখানে যে আপনার শিক্ষা, কেন সেখানে দিবে? পাশ্চাত্যের অন্য কোনো দেশ নেই, ইউরোপ নেই, আমেরিকা নেই, কানাডা নেই, অস্ট্রেলিয়া নেই, যেখানে আমাদের সন্তানরা যেতে পারে যে পড়ালেখার জন্য? তাহলে মানুষ যখন দেখছে যে একটা জনগোষ্ঠীকে আপনি বর্বর করে দিলেন, যে তাদের শিক্ষা থেকে সরিয়ে নিলেন। দেখেন জুলাই অগাস্ট হলো, তারপরে কি করলেন? এই বাহিনীকে দেওয়া হলো মব সৃষ্টি করার জন্য, এই বাহিনীকে দেওয়া হলো সন্ত্রাস সৃষ্টি করার জন্য, মুক্তিযুদ্ধের স্থাপনা গুড়িয়ে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানো হোক। তারা বলল আবার বাংলাদেশ কার থেকে স্বাধীন হলো? একটা সন্তান মায়ের পেট থেকে কয়বার ভূমিষ্ঠ হয়? একবার, তাই না? তাহলে এইটা কার থেকে স্বাধীন হলো? তারা বলছে যেখানে 24-এর পরে 71-এর আর কি প্রয়োজন? তার মানে আপনি যদি সেটাই করবেন তাহলে আগে বলতেন, এই কথাগুলি আগে বলতেন যে না, আপনারা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা না, আপনারা 71-কে গুড়িয়ে দিতে চান, আপনারা মুক্তিযুদ্ধকে গুড়িয়ে দিতে চান, আপনারা বঙ্গবন্ধুকে গুড়িয়ে, তাহলে দেখতাম যে কয়জন মানুষ আসে, কয়জন জি মানুষের। জি বঙ্গবন্ধু কন্যা যখন আবু সাইদ মারা গেল, তখন একটা তদন্ত কমিটি করেছিলেন, সেই তখনও তদন্ত হয়েছে। অথচ এই ইনুস সরকারের সময় এবং এখন পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, শিশু হত্যা থেকে শুরু মাইলস্টোন থেকে, কোনো হত্যাকাণ্ডের তদন্ত হয়নি, বিচারও হয়নি। বিচার হবে না, যারা বিচার চাইতে গেছে তারা দেশ থেকে পালাতে হয়েছে। সুতরাং জি এইগুলি যখন মানুষ দেখছে, তখন মানুষ তাদেরকে যে একদিকে যেমন মুখ ফিরিয়ে নিচ্ছে, অন্যদিকে তাদেরকে প্রত্যাখ্যান করছে, এবং যার জন্য তারা কোনো জায়গায় মানুষের সাড়া পাচ্ছে না, যার জন্য তারা চিন্তা করছে যে কোন রকম যদি সেনাবাহিনী দিয়ে তাদের কার্যক্রম সফল করা যায়। কিন্তু সেনাবাহিনী কেন দিবে? বাংলাদেশ সেনাবাহিনী কেন দিবে তাদের প্রতি? কিন্তু আমার দুঃখ লাগে যে এই সেনাবাহিনীর জন্য বঙ্গবন্ধু কন্যা কি করে নাই, যেখানে তাদের একবেলা আমিষ পেত, সেই 2 বেলা আমিষের ব্যবস্থা করেছে। তাদের এই যে সিএমএ, সেখানে বোন ম্যারো থেকে শুরু সবই করেছে, এমন কোনো কিছু নেই যেটা করে নাই। জি সুতরাং আমি অন্যদিন এটার পর প্রোগ্রাম করেন, তা আমার একটা লিস্ট আছে জি যেটা আমি যে অবশ্যই অবশ্যই। সুতরাং এখন যদি সেনাবাহিনী মনে করে যে না, তারা এই সন্ত্রাসবাদকে সাপোর্ট করবে, ফাইন। কিন্তু এখন সাধারণ মানুষ এটা চাইছে না। সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, যার জন্য তারা দেখেন, আপনি এর ভিতরে দেখবেন
আপনাদের বিএনপির একজন এমপি আছেন, ওনার নাম হচ্ছে নীলুফার চৌধুরী মনি, উনি বলেছেন না যে স্নাইপার কিভাবে অ্যাটাক হয়েছে, যার জন্য ওনাকেও অ্যাটাক করা হয়েছে। আবার বিএনপির নেতারা বল তারা তারা এই থানা পুড়িয়েছে, থানা লুট করেছে। তাহলে এই যে লুটপাট হলো, এইগুলির বিচার হতে হবে না? পৃথিবীর কোনো দেশে আপনি যেখানে থাকেন অথবা অন্য দেশে, আমার কথা হচ্ছে যে সেই দেশের আপনি দেখেন যে সেই দেশের যদি সরকারি স্থাপনায় আঘাত করবে, যারা আঘাত করবে তাদের বিচারের আওতায় আনা হবে। আপনি আমাদের দেশে যেতে হবে না, সিম্পল নেপালের কথা, ইউরোপে যেতে হবে না, নেপালের কথা চিন্তা করেন। নেপালেও আন্দোলন হয়েছিল। নেপালে আন্দোলনের পরে যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি 6 মাসের ভিতরে ইলেকশন দিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার তিনি করেছে যারা সরকারি স্থাপনায় আঘাত করেছে অথবা মানুষ হত্যা করেছে তাদের এই বিচারে আওতায় এনেছে। আমাদের সরকার কি সেটা করেছে? করেনি। উপরন্তু তাদেরকে ইনডেমনিটির মাধ্যমে তাদেরকে রক্ষা করা হয়েছে। আপনি ইনডেমনিটি কখন চাইবেন বলেন আমাকে? ইনডেমনিটি তখনই চাইবেন যে আপনি আপনার অপরাধ স্বীকার করে নিচ্ছেন। আপনার মনে আছে আমরা যখন ইউনিভার্সিটির দোরগোড়ায় তখন ফ্রিডম পার্টি হলো। এই ফ্রিডম পার্টি লাইটের তখন এইরকম কয়েক বছর দেখলাম, তারপরে কি হয়েছে? ডাপ করে নিভে গেছে, তাই তো? আলোটা বাতিটা জ্বলে ফুট করে নিভে যায়। তো এই অবস্থা, জি এরা ফ্রিডম পার্টির জি আর একটা অংশ। সুতরাং জি এই অবস্থা চলবে না। এই অবস্থা মানুষ তাদেরকে খাবে না। তখন তারাও অস্ত্র দিয়ে চাইছিল যে অস্ত্র দিয়ে হয়তো বাংলাদেশের মানুষের মন জয় করে দেবে। বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে, এখনো এদেরকে একদম প্রত্যাখ্যান করছে। এরা দেখবেন কয়েকদিন পরে ওই জামাত শিবিরের সঙ্গে মিশে গেছে, এটার বাইরে জি আর কিছু না। ওই জোনায়েদ সাকি বলেন যারাই আছে সবই এরা এই একই দিকে যাবে। সুতরাং এদের জি কাছ থেকে আমি ভালো কোনো কিছু আশা করি না। জি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো বিষয় এবং চমৎকার ব্যাখ্যা তুলে ধরলেন যে কেন এই এনসিপির দিক থেকে তাদের এক সময়ের যে মানুষরা গত 2 বছর পর্যন্ত তাদের সঙ্গে থেকেছিল, ধাপে ধাপে তারা এখন প্রায় নিঃশেষ অবস্থা। আওয়ামী লীগকে নিঃশেষ করার কথা বলে, আওয়ামী লীগকে নিপাত করতে গিয়ে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে গিয়ে, সংবিধানকে কবর দিতে গিয়ে তাদের পরিণতি এখন নিজেদেরই পায়ের নিচে মাটি নেই, এমনকি সামনে মানুষ পাচ্ছে না, তারা ছবি তোলার মতো মানুষ তাদের জুটছে না। এই পরিণতি বাংলাদেশের যে রাজনীতিকে কোন পর্যায়ে নিয়ে গেছে সেটি অন্ততপক্ষে সাধারণ মানুষ তারা বুঝতে পারছে। সবাই ভালো থাকুন।